দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর 5 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে, যেখানে বলছে এটা দ্বিপদী। এটা দ্বিপদী রাশি দেওয়া আছে, যেটার পাওয়ার কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যাভাবে দেওয়া নাই, দেওয়া আছে চলক আকারে। ওকে, এন দেওয়া আছে। বলছে এর বিসিতে এক্স স্কোয়ারের সহগ 6/8 হলে এন এর মান নির্ণয় করো, যেখানে এন একটা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তোমার অবশ্যই তোমার 1 2 3 4 এরকম করেই তোমার হচ্ছে একটা পাওয়ার হিসেবে গণ্য হবে। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে হবে যে আমরা বিস্তৃতি নর্মালি কীভাবে করি। তো যখন আমাদের এরকম দ্বিপদের দুইটা পদের আমাদের বিস্তৃতি করতে হয়, তখন আমাদের কি করতে হয়, প্রথমে হচ্ছে পুরো পাওয়ারটা, তাই তো, উপরে যে হোল পাওয়ার আছে সেই পাওয়ার ফ্যাক্টোরিয়াল শূন্য, শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে তারপরে 1, তারপরে 2, তারপর 3 এভাবে চলতে থাকে যতক্ষণ না তোমার হচ্ছে উপরের পাওয়ারটা আর নিচের ফ্যাক্টোরিয়ালটা মিলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। তার মানে যদি পাওয়ার 6 হয় তাহলে 6 যতক্ষণ না আসতেছে। আচ্ছা, তারপরে দেখো প্রথম যে আমার হচ্ছে পদটা আছে সেটার পাওয়ার কী হবে বলতে, যে এই দুইটার বিয়োগফল, দেখো এই দুইটার বিয়োগফল। আর হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, এই যে নিচে যে ফ্যাক্টোরিয়াল আকারে যেটা আছে সেটা সরাসরি তোমার হচ্ছে পাওয়ার হয়ে যাবে। ঠিক একই রকম দেখো এখানেও এর পাওয়ার কি হয়েছে n-1, আর হচ্ছে এখানে সরাসরি তোমার হচ্ছে বি এর পাওয়ার, মানে দ্বিতীয় যে পদটা থাকবে সেটা কিন্তু সরাসরি তোমার হচ্ছে এখানে, এই যে দেখো এই যে তোমার দ্বিতীয় পদের পাওয়ারটা সরাসরি তোমার হচ্ছে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকম কিন্তু এখানেও হচ্ছে। তাহলে আশা করি আমরা হচ্ছে বিস্তৃতি কীভাবে করি এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখবো যে এখানে তোমার যেহেতু পাওয়ার এনটা আছে, ঠিক আছে, আর তোমার হচ্ছে তাহলে এখানে তো এন এর মতন করেই মিলবে, তার মানে পাওয়ার কিন্তু এইভাবেই থাকবে। এখানে বলছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, তাহলে আমার কিন্তু পুরোটা বিস্তৃতি না করলেও চলবে। আমার যতক্ষণ পর্যন্ত না এক্স স্কোয়ার আছে আমি ততক্ষণ পর্যন্ত জাস্ট বিস্তৃতি করব। ঠিক আছে, তাহলে যেখানে দেখো যে এক্স স্কোয়ার, দেখো -x/2 হোল স্কোয়ার চলে আসছে, আমার কিন্তু এখানেই থেমে গেলেও হবে। এখন কথা হচ্ছে ভাই, তুমি বলবা যে ভাইয়া এখানে আপনার যে ওয়ানটা ছিল, এই আপনি না বললেন যে প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে কমবে, তো এখানে তো এরকম কোনো ওয়ানের রিলেটেড কিছু রাখেই নাই। তাহলে কেন রাখা হয় নাই? কারণ দেখো তোমার ওয়ানের পাওয়ার তুমি যাই দাও না কেন, 1 কোটি 2 কোটি যাই দাও না কেন, তুমি কোনো মাইনাস মান দাও, কোনো ভগ্নাংশ দাও, যাই দাও, ওয়ানের পাওয়ার যদি তুমি মানে যেটাই দিচ্ছ না কেন, তোমার হচ্ছে ওয়ান কিন্তু ওয়ানই থাকবে। ঠিক আছে, ওয়ানের মানটা ওই ওয়ানই থাকবে। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে ওয়ানের সাথে আসলে ব্যাপারটা গুণ হলে তেমন কিছু পরিবর্তন কিন্তু আসে না। তো সেক্ষেত্রে এটা তোমার হচ্ছে যেভাবে আছে এইভাবেই থাকলো, শুধুমাত্র বি। এখন বি মানে কি, দ্বিতীয় পদ। তুমি দেখো এখানে কিন্তু প্লাসের সূত্র শিখছো, বাট আছে কি তোমার এখানে মাইনাস। তো এটাকে তুমি চাইলে কিভাবে লিখতে পারতে না বলো তো? এই যে দেখো এইভাবে 1 প্লাস তারপরে তুমি -x/2 দাও। ঠিক আছে, তাহলে এখন তোমার দ্বিতীয় পদ কিন্তু শুধু x/2 না, -x/2। তাহলে দেখো এই যে -x/2 এর পাওয়ার 0, এই দেখো তোমার হচ্ছে বি এর পাওয়ার যেমন 0 হয়েছিল। তারপর দেখো তোমার হচ্ছে এই যে দেখো এখানে তোমার হচ্ছে n⁻1, তো এই যে তোমার হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি সরাসরি তোমার এখানে 1 হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে ঠিক একই রকম এখানেও সরাসরি পাওয়ার 2 হয়ে গেছে। এখন দেখো আমি কিন্তু এখানেই বুঝতে পারতেছি যে আমার এক্স স্কোয়ারটা কিন্তু এখানেই চলে আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার আর বাকিগুলা কিন্তু এত কষ্ট করে করে দেখা লাগতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু জাস্ট এতটুকু পর্যন্ত এসেই থেমে যাব। এরপরে কথা হচ্ছে যে এখানে সহগটা আসলে কি। সহগ হচ্ছে তোমার এই যে দেখো তোমার হচ্ছে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে কি বলতো, সহগ। চলকের সাথে যেটা গুণ আকারে থাকবে। তাহলে এইখানে যে ব্যাপারটা হলো যে আমার হচ্ছে n/2 হলো, ঠিক আছে, n, আচ্ছা n বাই না, এটা n ফ্যাক্টোরিয়াল 2 হলো। তারপর হচ্ছে এখানে আছে দেখো পাওয়ার তোমার হচ্ছে যখন এই যে x এর উপর পড়বে তখন হয়ে যাবে কি x স্কোয়ার, যখন 2 এর উপর পড়বে তখন হয়ে যাবে কি বলতো 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে কত বলতো, 4 হচ্ছে। এখানে কিন্তু ব্যাপারটা এইভাবে দাঁড়াচ্ছে। আর বলবো যে ভাই এখানে ঋণাত্মকটা কোথায় চলে গেল, কারণ আমি জানি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয়, তাহলে কি মাইনাস আর মাইনাস থাকে না, সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এই ব্যাপারটা এইভাবেই দাঁড়া করানো যাবে। এরপরে দেখো তোমার হচ্ছে এক্স স্কোয়ারের সাথে আসলে মূলত গুণ আকারে আছে কি, প্রথম কথা হচ্ছে n⁻2, এটা তো আসেই। তারপর হচ্ছে দেখো 4টা কিন্তু ভাগ আকারে আছে ঠিকই, যে ভাই এখানে 4 তো ভাগ আকারে আছে। হ্যাঁ, খুব ভালো কথা, ভাগ আকারে থাকলে তো আর সহগ হয় না। কিন্তু 1/4, দেখো এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো না, 1/4 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কিন্তু একই হয়। তাহলে 1/4 কিন্তু ঠিকই গুণ আকারে আছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ তুমি সরাসরি কি বলতে পারো, n⁻2 আর ইন্টু 1/4। ঠিক আছে, 1/4টা কিন্তু তুমি সরাসরি তোমার
সহগ হিসেবে গণ্য করতে পারো, যে ভাই এই পুরা ব্যাপারটাই হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ। এখন কথা হচ্ছে ভাই n ফ্যাক্টোরিয়াল 2 এটা আমি কিভাবে করব? হ্যাঁ, তো মেইনলি আমাদের আগে বুঝতে হবে, ধরো এখানে যদি আমাদের 7 ফ্যাক্টোরিয়াল 2 থাকতো তাহলে আমি কি করতাম? 7 ফ্যাক্টোরিয়াল 2 যদি থাকে তাহলে আমি হচ্ছে সরাসরি প্রথমে উপরে যেটা থাকবে সেটাকে আমি হচ্ছে লব আকারে লিখবো, আর নিচে যেটা থাকবে সেটাকে আমি হর আকারে আগে লিখবো। লেখার পরে নিচে যে হরটা আছে, এই হরটাকে আমি হচ্ছে 1 পর্যন্ত গুণ করব। 1 পর্যন্ত মানে তোমার হচ্ছে 1 পর্যন্ত যাওয়ার জন্য যতগুলা সংখ্যা তোমার হচ্ছে মাঝখানে পড়বে সবগুলা গুণ করতে করতে যাইতে হবে। যেমন হচ্ছে যদি 3 থাকতো তাহলে 3 এর পরে কি সরাসরি 1 আসে না, সরাসরি তোমার হচ্ছে 3 এর পরে আসবে 2, 2 এর পরে তারপর হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 এইভাবে হয় তোমার ব্যাপারটা। তাহলে এখানে তোমার হচ্ছে 2কে যদি 1 পর্যন্ত গুণ করো তার মানে কি 2 ইন্টু 1 করলেই জাস্ট হচ্ছে, কারণ 2 এর জাস্ট পরবর্তী সংখ্যাটাই কত বলতো 1। এখন কথা হচ্ছে এই যে তোমার হচ্ছে 1 পর্যন্ত গুণ করার জন্য তোমার কয় ঘর পিছানো লাগছে? ভাই একটা ঘর পিছানো লাগছে, মানে একটা সংখ্যা আমি পিছাই গেছি। তাহলে উপরেরটাও তোমার হচ্ছে একটা সংখ্যা পিছাই যাবে, তার মানে হবে কি বলতো, এই যে তোমার হচ্ছে 7 ইন্টু 6। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু তোমার হচ্ছে এইভাবে কাজ করে। তাহলে সেক্ষেত্রে এখন তুমি আমাকে বলো, এখানে যদি তোমার n ফ্যাক্টোরিয়াল 2 হয় তাহলে এটাকে তুমি কি লিখবা? যে ভাইয়া আপনি তো বলেন হচ্ছে উপরে যেটা থাকবে সেটাকে লব আকারে লিখবো, নিচে যেটা থাকবে সেটাকে আমি হর আকারে লিখবো। তারপরে নিচের হরটাকে 1 পর্যন্ত গুণ করব, তাহলে 2 এর পরবর্তী সংখ্যায় 1, তাহলে 1 পর্যন্ত গুণ করলাম। আর এই যে 1 পর্যন্ত গুণ করার জন্য আমার কয় ঘর পিছানো লাগছে? ভাইয়া 1 ঘর পিছানো লাগছে। তাহলে উপরেরটা আমি 1 ঘর পিছায় যাব, তাই তো? 1 ঘর, জাস্ট 7 ইন্টু এই যে 6 হয়েছে, তার মানে কি 7 থেকে 1 কম হয়েছে 6। তাহলে n এর থেকে 1 কম কত? n এর থেকে 1 কম হচ্ছে n-1, এই যে n-1। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কিন্তু এইভাবেই কাজ করে। ওকে, যদি তোমাদের বুঝতে আরেকটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমি একটু n ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে বলি। যেমন হচ্ছে ধরো আমি এখানে লিখবো n/3 ভাই আপনার কথা মতন, তারপর 3 কে আমি 1 পর্যন্ত গুণ করব, তাহলে 1 পর্যন্ত গুণ করলে কত হয় 2 এই যে ইন্টু 1। ঠিক আছে, তাহলে এই যে 1 পর্যন্ত যাওয়ার জন্য আমার কি 2 ঘর পেছানো লাগছে, তাহলে এখানেও আমি 2 ঘর পিছায় যাব, n-1 2 ঘর পিছানো মানে কি তোমার হচ্ছে এখানে n ইন্টু n-1 আরও 1 ঘর পিছানো মানে কি হবে n-2। ঠিক একই রকম এখানে যদি তোমার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 3টা থাকতো তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, এই যে এখানে তোমার কিন্তু এই যে তোমার হচ্ছে 7 থেকে 6, তারপর 6 থেকে কিন্তু আবার 5ও যাওয়া লাগতো, তাহলে 7 থেকে কত 2 কমতেছে না 5-এর জন্য, তাহলে এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু ব্যাপারটা সেম। আশা করি তোমরা হচ্ছে যদি কখনো n ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। কে তাহলে দেখি আমরা হচ্ছে দেখো এটাই তো আমাদের সহগ ছিল, দেখো সহগের মান কিন্তু আমাদের অলরেডি বলা ছিল যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত 6/8 ছিল, তাহলে সেক্ষেত্রে এই সহগটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 6/8। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে কিন্তু এই যে দেখো তোমার হচ্ছে প্রশ্ন মতে যে n ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1/4 ইজ ইকুয়ালস টু বলা যাবে হচ্ছে কত বলো তো 6/8। এখন দেখো এখানকার দেখো n ফ্যাক্টোরিয়াল 2 মানে তো তোমার হচ্ছে এটা একটু আগেই হচ্ছে আমরা বের করছি যেটা, কিন্তু দেখো 1/4 এখানে কিন্তু গুণ আকারে আছে, তো যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা যদি ভাগ হয়ে যায় তাহলে ছিল তো 6/8, এটা ভাগ হচ্ছে কত 1/4। তো নর্মালি আমরা হচ্ছে তোমার ভগ্নাংশের ভাগ কিভাবে করি বলো তো, গুণ দিয়ে উল্টাই দিই, গুণ দিয়ে তোমার উল্টানো মানে কি তোমার হচ্ছে ব্যস্তকরণ, 4 উপরে যাবে 1 নিচে, তাহলে কাটাকাটি করার কিছু নাই। আচ্ছা আছে মনে হয়, হ্যাঁ যে আছে, তো এখানে যদি একটু কাটাকাটি পরে করা হয়েছে, বাট আমরা কিন্তু এখান থেকে কাটাকাটি করতে পারি, যেমন হচ্ছে 2 আর এটা কাটাকাটি করলে কত হয় বলো তো 3। ঠিক আছে, তাহলে একবারে কিন্তু তোমার হচ্ছে এটাকে লেখা যাবে তোমার 3 লেখা যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে তোমার হচ্ছে এখানে 3 করা হয়েছে পরবর্তী লাইনে এসে, তারপর দেখো এখানে 2টা কি অবস্থায় আছে বলো তো ভাগ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো তো গুণ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা ছিল হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 3, তাহলে 2 এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কত হয় বলো তো 6 হয়ে যায়। তাহলে n ইন্টু n-1 ইজ ইকুয়ালস টু কত বলো তো তোমার 6। এরপরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে nটাকে গুণ করে দিই, তাহলে এখানে যেহেতু দুইটা পদের সাথে n গুণ হবে তাহলে কি n ইন্টু n তারপরে n ইন্টু -1 করলে n ইন্টু n করলে হয় n স্কোয়ার, আর -1 এর সাথে গুণ করলে হবে হচ্ছে -n। এরপর আমরা জানি যেহেতু আমাদের এটা দ্বিঘাত তোমার হচ্ছে সমীকরণ চলে আসছে, দ্বিঘাত মানে সর্বোচ্চ পাওয়ার যার 2, তাহলে এটাকে অবশ্যই মিডল টার্ম করে আমাদের সমাধান করতে হবে। তাহলে মিডল টার্মটা কিভাবে করব, এখানে যে আমাদের ধ্রুবক পদটা আছে আগে সবগুলোকে কিন্তু এক পাশে আনতে হবে, এটা মাথায় রাখতে হবে,
সবগুলো এক পাশে আনবো, আর হচ্ছে ডান পাশে থাকবে কি বলো তো, শূন্য থাকবে। এরপরে কি করবো বলো তো, এই যে তোমার হচ্ছে ধ্রুবক পদটাকে এমনভাবে ভাঙবো যেন যেটাকে প্লাস মাইনাস করলে তোমার হচ্ছে যে মাঝের পদটা পাওয়া যায়, আর গুণ করলে ধ্রুবক পদ পাওয়া যায়। মানে 6কে কীভাবে ভাঙা যায়, 6কে আমরা একটু ভাঙি দেখি তো, তোমার হচ্ছে 2 3, তাই তো, 2 আর হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে 3 দুগুণা 6 হয়, আর 3 থেকে 2 গেলে আবার হচ্ছে দেখো এখানে তোমার হচ্ছে যে একটা এনও কিন্তু আসার সম্ভাবনা আছে। আরেকটা কথা, যে আমাকে কিন্তু সাইনটা কিন্তু অবশ্যই মেনটেন রাখতে হবে। যেমন এখানে এন স্কোয়ার, তারপর হচ্ছে দেখো আমি আগে 3n লিখবো, তারপর 3n, এখানে কিন্তু n, আর হচ্ছে 2n। এখন কথা হচ্ছে আমার চিহ্নটা কিন্তু এখানে ঋণাত্মক, চিহ্নটা কিন্তু ঋণাত্মক, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই বড় সংখ্যার আগের চিহ্নটা যেন আমার মাইনাস হয়। ও, বড় সংখ্যার আগের চিহ্নটা যেন মাইনাস হয়, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, আর এখানে দিব প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3টা n থেকে 2টা n গেলে তোমার হচ্ছে একটা n থাকে। আর এখানে দেখো -6 = 0, এটা হচ্ছে আমরা পারলাম। এখন কথা, আচ্ছা এটাতে চলে যাচ্ছে, যাই হোক, তো এটা এই পাশে পাশাপাশি থাক, সমস্যা নাই। তারপর দেখো এখান থেকে তোমার হচ্ছে n, এই ব্যাপারটা কিন্তু কমন যাচ্ছে, তাহলে n-3, এখানে যাচ্ছে হচ্ছে 2, ব্যাপারটা কমন, তাহলেও n-3 = 0, তাহলে হয় n-2, সরি n-3 আছে, n-3 = আমরা হচ্ছে n-3টাকে কমন নিতে পারি, যেহেতু আমাদের এখানে দুইটা পদ আছে। আচ্ছা এটা আগে না বলে একটু বলি যে তোমার হচ্ছে এখানে দেখো দুইটা পদ আছে, তাহলে দুইটা পদের মধ্যে n-3টা কমন যায়, এখানে থাকবে কি বলতো n+2, কারণ কেন, দেখো n-3 সামনে থাকলে এখানে পড়ে থাকবে n, আর হচ্ছে n-3 যেহেতু এখানকার সামনে, তাহলে এখানে পড়ে থাকতেছে শুধুমাত্র +2 = 0। অঙ্কের এই পর্যায়ে এসে আমি যে কোনো একটাকে রেখে আরেকটাকে কি ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে দেখো ধর আমি তোমার হচ্ছে n-3টাকে এই পাশে রাখলাম, n+2 কিন্তু গুণাকারে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো 0-র সাথে যেই সংখ্যায় তুমি ভাগ করো না কেন অ্যান্সার কি হবে বলো তো, 0ই হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 0, তাহলে n-3 = 0। আবার অনেকে বলবো যে ভাইয়া কেন n-3টাকে কেন রাখতেছেন, n+2কে রাখেন। আচ্ছা তাদের কথাও শুনলাম, n+2টাকে রাখলাম, আর হচ্ছে n-3 গুণাকারে আছে, ওই পাশে গেলে 0-র সাথে ভাগ হয়ে যাবে। তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু দুইটা কাজই করা যায়, সেই জন্য আমাকে এখানে দুইটাই এভাবে করে লেখা লাগবে, ঠিক আছে? তাহলে হয় n-3 = 0, না হয় কি n+2 = 0, -3 এই পাশে গেলে +3, আর হচ্ছে +2 এই পাশে গেলে -2। এখন আমাদের কোশ্চেনে প্রথমেই বলে দিছিল যে n হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার মধ্যে মানে ন্যাচারাল নাম্বার, তাহলে কখনো কিন্তু তোমার হচ্ছে ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারবে না। কোনো তোমার হচ্ছে দ্বিপদীর এরকম পাওয়ার আমরা কখনো এরকম মাইনাস রাখতে পারবো না, ঠিক আছে? আমাকে কিন্তু অবশ্যই এটাকে প্লাসটাই লিখতে হবে, প্লাস মানটা নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেই দিছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু তোমার হচ্ছে এখান থেকে তোমার এই -2টা না নিয়ে +3টাই নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে নির্ণয় মান হবে কি n = 3। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ।